বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা দ্বিতীয় প্র্যাকটিস সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের প্র্যাকটিসের জন্য একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। যারা ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ এর জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, যদি 56 গুণিতক 75 গুণিতক 60 গুণিতক 84 গুণিতক 210 সমান 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার আর ইন্টু 7 টু দি পাওয়ার এস হয়, তবে পি প্লাস কিউ বাই এস প্লাস আর এর মান কত? দেখো ডান দিকটা সমান চিহ্নের ডান দিকে 2, 3, 5, 7 চারটে মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছ। 2, 3, 5, 7 সমান চিহ্নের বাঁ দিকটাতেও ঠিক এরকম চারটে মৌলিক সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে যাদের পাওয়ারে কিছু আছে। কি বললাম? আমি 56কে ভাঙব। 56কে যদি ভাঙি 7 আষ্টে 56 হয়। 7 আষ্টে 56 মানে কি? 7 গুণিতক 2 কিউব, 2 কিউব মানে 8। দেখো 7 আষ্টে 56। কেন আমি এরম বলছি? 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলো যেন এই দিকে আসে সেইভাবেই তোমাকে ভাঙতে হবে। বোঝা গেছে? 75, 3, 25, 75, 3 গুণিতক 25 মানে 5 স্কোয়ার, 75 হলো। গুণিতক 60 মানে 5, 12, 60, 5, 12, 60 যদি হয় তাহলে 3, 5, 15 আর 2 স্কোয়ার, 15, 4, 60, 7, 12, 84, 7 গুণিতক 3 21 গুণিতক 2 স্কোয়ার মানে 4, 21, 84 আর 210 হচ্ছে 3 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 2, এটা হলো 210। এদিকে যেরাম ছিল 2 টু দি পাওয়ার পি গুণিতক 3 টু দি পাওয়ার কিউ 5 টু দি পাওয়ার আর ইন্টু 7 টু দি পাওয়ার এস। বোঝা গেছে? এবারে দেখো প্রথমে 2 আছে, আমি দেখব 2 কতগুলো আছে। এখানে 3টে, এখানে 2টো 5টা, এখানে 2টো 7টা, এখানে একটা 8টা, 2 8টা আছে। তারপরে 3 দেখব কতগুলো আছে। 3 এখানে একটা, একটা 2টো, 3টে 4টে, 3 4টে আছে। তারপরে 5 আছে, 5 কতগুলো আছে? 2টো, 3টে এবং 4টে। আর লাস্ট 7 কতগুলো আছে দেখি? একটা, 2টো, 3টে। তাহলে আমি দেখো মৌলিক সংখ্যাগুলো এইভাবে পেয়ে গেলাম। আর এখানে 2 টু দি পাওয়ার পি, 3 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার আর ইন্টু 7 টু দি পাওয়ার এস। এবার জাস্ট কম্পেয়ার করো। এখানে 2 এর পাওয়ার পি আছে, এখানে 2 এর পাওয়ার 8 আছে, তাহলে আমি বলবো পি এর ভ্যালু হচ্ছে 8। এখানে 3 এর পাওয়ারে কিউ, এখানে 3 এর পাওয়ারে 4, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 4। এখানে 5 এর পাওয়ার আর, এখানে 5 এর পাওয়ার 4, তাহলে আর এর ভ্যালু 4 এবং এখানে 7 এর পাওয়ার এস, এখানে 7 এর পাওয়ার 3, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 3। এই মানটা এইখানে বসাতে হবে যেটাই চেয়েছে। পি প্লাস কিউ বাই এস, পি প্লাস কিউ, পি এর মান 8 প্লাস কিউ এর মান 4 বাই এস, এস এর মান 3 প্লাস আর এর মান 4। তাহলে এটা 12কে 3 দিয়ে ভাগ করলে 4 প্লাস 4 সমান 8 হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে সাইন 630 ডিগ্রি প্লাস এ প্লাস কস এ এর মান কত? অঙ্কটা দেখেই মনে হচ্ছে উত্তর হবে অপশান নাম্বার 3। কেন এরকম বললাম? দেখো এর কোনো মান দেওয়া নেই, তাই তো? এর কোনো মান দেওয়া নেই। এর যে কোনো মানের জন্য মনে করো 30 ডিগ্রি, 60, 90, 0 যে কোনো ডিগ্রিতে মান দেওয়া থাকলে আমরা কিছু একটা মান পাবো। সেই মানটা ভ্যারি করবে। এর মান যদি 30 ডিগ্রি হয় তার মান আলাদা হবে, 60 ডিগ্রি হলে তার ভ্যালু আলাদা হবে, 90 হলে তার ভ্যালু আলাদা হবে। কিন্তু যেহেতু এর কোনো মান নেই এবং অপশানের মধ্যে যেগুলো আছে সবগুলোই সংখ্যায় উত্তর দেওয়া আছে, তাহলে আমি বলতে পারবো এইটার এইটা কেটে যাবে, কেটে গেলে শূন্য উত্তর হবে। এটা হচ্ছে পরীক্ষার সময় কি অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা বললাম। আমি করে দেখাবো কিভাবে অঙ্কটা হবে। কিন্তু যখন দেখছি যে এ এখানে আছে, এর কোনো মান দেওয়া নেই, অপশানের মধ্যেও এ কোথাও নেই, শুধুমাত্র সংখ্যায় দেওয়া আছে, তার মানে এটা পুরো কেটে যাবে, কেটে গেলে শূন্য উত্তর হতে হবে।
এবার যদি তুমি করো অঙ্কটাকে, ত্রিকোণমিতির এই সমস্ত অঙ্ক করার আগে যারা নতুন একদম ত্রিকোণমিতিতে বা বুঝতে অসুবিধে হয়, তারা আমার ত্রিকোণমিতির বেশ কিছু ভিডিও চ্যানেলে রয়েছে, পারলে এই বেসিক ভিডিওগুলো যদি দেখো রেলের পরীক্ষায় কিন্তু তোমাদের ভালো উপকার দেবে। সাইন 630 ডিগ্রি প্লাস এ, এটাকে আমি এইভাবে লিখতে পারি সাইন 90 ডিগ্রি গুণিতক 7, 7 9 63 প্লাস এ প্লাস কসে, যেরকম ছিল। এই কোয়াড্রেন্টে এটাকে অল বলা হয়, এটা সাইন, এটা ট্যান, এটা কস। অল মানে আমরা যে রেশিওগুলো জানি সাইন কস ট্যান, এগুলো তো রেশিও, কেন সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা রেশিও, লম্ব বাই অতিভুজ বললাম। এখানে যত রকমের তোমরা জানো সাইন কোসেক ট্যান কট কস সেক সবগুলোই পজিটিভ ভ্যালু হবে। এই সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে সাইন বা সাইনের উল্টো অর্থাৎ কোসেক পজিটিভ হবে, এখানে ট্যান বা ট্যানের উল্টো কট পজিটিভ হবে, এবং এখানে কস বা কসের উল্টো সেক পজিটিভ হবে। বাদবাকি সবগুলোই এই জায়গায় নেগেটিভ হবে, শুধুমাত্র অল যেখানটা লেখা আছে সেখানটা সবগুলোই পজিটিভ হবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যখন এই জাতীয় অঙ্ক করবে এটাকে 90 ডিগ্রির গুণিতকে ভাঙার চেষ্টা করবে যে কোথায় আসে। আমি দেখছি 90কে 7 দিয়ে গুণ করলে 630 আসছে। আমি 90কে যদি বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এই সাইনটা চেঞ্জ হবে কসেতে। সাইন কসে চেঞ্জ হচ্ছে, সেক কিসে চেঞ্জ হবে, এগুলোর জন্য ভিডিও দেখো, নাহলে এই ভিডিও লেন্দি হবে। সাইন 90 গুণিতক 7, 90কে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে সাইন পরিবর্তিত হয় কসে, সাইন কসে পরিণত হয়ে গেল। যাই হয়ে গেল, এরপরে যে অ্যাঙ্গেলটা পড়ে আছে সেই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে দেবো। এবারে দেখব সাইন 90 গুণিতক 7 মানে 90 ডিগ্রি করে 7 বার যাওয়ার পর তার সঙ্গে কিছু একটা অ্যাঙ্গেল যোগ করলে সেটা কোন জায়গায় গিয়ে পড়ছে। মানে কি, মনে করো 90 একবার গেলাম, 90 দুবার গেলাম, 90 তিনবার, 90 চারবার, 7 বার যেতে হবে, 5 বার 6 বার, এই 7 বার গেলে যাওয়ার পরে তুমি বলছো আবার কিছু একটা অ্যাঙ্গেল যোগ করবো, অর্থাৎ আমি এইখানটা গিয়ে পৌঁছে গেলাম। এই ঘরটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ঘরটায় অবস্থিত, কিন্তু এই ঘরটা কার ঘর? এই ঘরটা হচ্ছে কসের ঘর, মানে এই ঘরে কস যদি আসে তাহলে সে পজিটিভ হবে, অথবা কসের উল্টো সেক সে পজিটিভ হবে, অন্য যে কেউ এই ঘরে এলে সে নেগেটিভ হবে। এখানে যেহেতু সাইন আসতে চাইছে, সাইন ঘুরে ঘুরে এইখানে আসছে, তাই সাইন যখন এখানে আসছে সাইন তখন নেগেটিভ হয়ে যাবে। কেন? এই ঘরে শুধুমাত্র কস আর সেক পজিটিভ হবে, তাহলে সাইন এই ঘরে এসে নেগেটিভ হয়েছে, তাই চিহ্নটা হবে নেগেটিভ। তাহলে এই পুরো জিনিসটা এইটা বেরোলো, আর এখানে কস এ ছিল, এই দুটো কাটলে উত্তর কিন্তু 0 হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। পরের প্রশ্ন 3 প্রশ্নে বলেছে এক ব্যক্তি 7.6 লক্ষ টাকায় একটি গাড়ি বিক্রি করে দেখলেন তার কিছু টাকা ক্ষতি হয়েছে। যদি তিনি গাড়িটি 9.2 লক্ষ টাকায় বিক্রি করতেন তবে তার আগে যে টাকা ক্ষতি হয়েছিল তার 3 গুণ টাকা লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এই মনে করো গাড়িটার ক্রয় মূল্য, এখানটা আমি লিখলাম এটা সিপি, এটা গাড়িটার ক্রয় মূল্য। গাড়িটাকে 7.6 লক্ষ টাকায় বেচে দিয়েছে, দিয়ে লস হয়েছে। এবার গাড়িটাকে তিনি 9.2 লক্ষ টাকায় বিক্রি করছেন, এবারে লাভ হলো। বলেছে গাড়িটা যখন 7.6 লক্ষ টাকায় বিক্রি করেছে তখন যে টাকাটা ক্ষতি হয়েছিল 9.2 লক্ষ টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হতো। দেখো এটা কস্ট প্রাইস, কস্ট প্রাইসের থেকে কম দামে গাড়িটা বিক্রি করলো, মনে করলাম এখানে 1 ইউনিট দামে কিন্তু এটা লস হয়েছিল, অর্থাৎ কস্ট প্রাইস এটা 1 ইউনিট লস করে বিক্রি করলো 7.6 টাকায়। এবারে গাড়িটা যখন 9.2 লক্ষ টাকায় বিক্রি করছে তখন আগে যা লোকসান হয়েছে তার 3 গুণ লাভ হয়েছে। লাভ সবসময় কস্ট প্রাইসের সঙ্গে যোগ করলে তবে লাভ হয়। এখানে 1 লস হয়েছিল, 3 গুণ লাভ হয়েছে, মানে এখানে আমি 3 করলাম, 1-এর 3 গুণ, এখানে যা লোকসান হয়েছিল এখানে তার 3 গুণ লাভ হলো। বোঝা গেছে কি? এবারে দেখো আমি দেখছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত, এটা 1 ইউনিট আর এটা হচ্ছে 3 ইউনিট লেন্থ টোটাল, 3 আর 1-এ 4 ইউনিট আমি দূরত্ব দেখতে পাচ্ছি। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত টাকার দূরত্ব কোটা, এইখানে 9.2 লক্ষ টাকা আছে, এইখানে পয়েন্টে 7.6 আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 9.2 থেকে 7.6 বাদ দাও, তাহলে 1.6।
আমি দেখলাম ডিস্টেন্সটা হচ্ছে 4 ইউনিট, আবার দেখছি টাকায় সেটা হচ্ছে 1.6 লক্ষ। তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 1.6 লক্ষ, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 0.4 লক্ষ। তাহলে এখানে 1 লক্ষ মানে আমি 1 ইউনিট মানে বলতে পারি এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 0.4 ল্যাক্স। বলেছে জিনিসটার ক্রয় মূল্য কত। দেখো 7.6 বিক্রি করে তার লোকসান হয়েছিল 1 ইউনিট। আমি এখন বলবো 1 ইউনিট না, তার লোকসান হয়েছে 0.4 লক্ষ। 7.6 বিক্রি করে 0.4 যদি লোকসান হয় তাহলে জিনিসটার দাম বেশি ছিল। তাহলে জিনিসটার দাম কত ছিল? জিনিসটার দাম ছিল 8.0 লাখ অর্থাৎ 8 লক্ষ টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? এইটা লোকসান হয়েছিল। 7.6 বিক্রি করে 0.4 লোকসান হয়েছে মানে জিনিসটার দাম ছিল এইটা প্লাস এইটা, সেটা হবে সিপি, যেটা আমি এখানে করলাম। পরের প্রশ্ন। পরের অঙ্ক শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা এনটিপিসির প্রিপারেশান নিচ্ছ, এনটিপিসির 1997 থেকে 2017 পর্যন্ত আসা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক কিন্তু চ্যানেলে দেওয়া আছে। প্রায় সব চ্যাপ্টারের অঙ্কই ওখানে দেওয়া আছে। এনটিপিসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, পারলে এটাকে একটু দেখে নিও, তাহলে গত কয়েক বছরের প্রায় 15-16 বছরের কিন্তু অঙ্ক তোমরা এখান থেকে বুঝতে পারবে কীরকম প্যাটার্নের আসছে। এনের ভ্যালু যদি 1 + 11 + 111 এরকম করে এই পর্যন্ত হয়, তবে এন সংখ্যাটি যে সমস্ত অঙ্ক দিয়ে গঠিত তাদের সমষ্টি কত। মানে এন একটা সংখ্যা, যেমন 36 একটা সংখ্যা, এটা মনে করো এন। এর মধ্যে কি কি অঙ্ক আছে? 3 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। তাহলে এন একটা বড় একটা সংখ্যা আছে যার মধ্যে এরকম অঙ্ক আছে, অনেক অনেক অঙ্ক আছে। সেই অঙ্কগুলো যেগুলো আছে তার সমষ্টি কত। আমি যেমন বললাম 36 যদি একটা সংখ্যা হয়, এর মধ্যে অঙ্ক আছে 3 আর 6, আমি বললাম 36-এর অঙ্কগুলোর সমষ্টি কত, তুমি বলবে 6 + 3 = 9, এটা তোমার উত্তর হতো। তাহলে এন যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে তোমাকে প্রথমে বার করতে হবে। বার করার পর সেই এন সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো যোগ করে যেটা হবে সেটা হবে তোমার উত্তর। বোঝা গেছে? দেখো এন 1 + 11, আমি যদি তোমাকে বলতাম তুমি আমাকে বলো এনের মান বার করে দাও, আমি এইটুকুনি দিয়েছি এন = 1 + 11, তাহলে তুমি বলতে এটা তো ইজি, 11 + 1 = 12, তাহলে এনের মান 12 বলতে। আমি বললাম ঠিক আছে, আর একটুখানি আমাকে করে দাও, 1 + 11 আছে, এরপরে এই পর্যন্ত যোগ করে আমাকে বলো কতটা। তুমি বলবে এটা যদি এটার সঙ্গে যোগ করি 1 2 3 পাচ্ছি। কিছু বুঝতে পারছো? দেখো যখন যোগ করছো 1 + 11, একটা 1 বেড়ে গেল, তারপর আর একটা 1 বেড়ে গেল, আমি শুধুমাত্র দেখব লাস্টে কতগুলো 1 আছে। 3টে 1 আছে, তাই 1 2 3 এইভাবে লিখলাম। যদি আমি এই পর্যন্ত যোগ করতাম 1 + 11 + 111 + 1 1 1 1, তাহলে তুমি বলতে এদের যোগফল হচ্ছে, যেহেতু লাস্টে 4টে 1 আছে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত লিখব, 1 2 3 4, এটা হতো তাহলে এনের ভ্যালু। তেমনই এনের আমি দেখব লাস্টে কতগুলো 1 আছে, তাহলে সেটা হবে এনের ভ্যালু। যেমন এইখানে বলছি লাস্টে 11 আছে, দুটো 1 আছে, তাই 1 2 লিখলাম, এনের ভ্যালু হচ্ছে 12। দেখো 11 + 1 = 12। তেমনই এখানে লাস্টে দেখো 9টা 1 আছে, তাহলে এনের ভ্যালু কি হবে? 1 থেকে নিয়ে 9 পর্যন্ত লিখব, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এইভাবে যদি তুমি সব যোগ করো, যোগ করলে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা হবে এইটা, 1 2 3 4 5 6 7 8 9। বোঝা গেছে? এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই সংখ্যাটা যে সমস্ত অঙ্কগুলো আছে 9 8 7 6 5 4 ইত্যাদি, এদের যোগফল কত সেটাই কিন্তু প্রশ্নে চেয়েছে। আইদার তুমি বসে বসে 9 + 8 + 7 + 6 করো, অথবা যদি তুমি বুঝতে পারো এটা হচ্ছে এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল, 1 2 3 4 করে ডট 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 এন পর্যন্ত যদি তোমাকে যোগ করতে বলা হয়, তাহলে যোগফল হয় n × n + 1/2, তুমি এই সূত্রেও ফেলতে পারো। এক্ষেত্রে n অর্থাৎ শেষ সংখ্যাটা যেহেতু 9, তাহলে আমি এখানে লিখব 9 × 9 + 1/2, 9 × 10/2, অর্থাৎ যোগফল হবে 45, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন। যদি a + a² + a³ - 1 = 0 হয়, তবে a³ + 1/a এর মান কত।
আমি যদি এই তিনটে থেকে এ কমন নিই তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, আর -1টা যদি এদিকে পাঠাই তাহলে হবে 1 প্লাস 1। তাহলে শুধু 1 প্লাস এ প্লাস এ স্কোয়ারের মান কী হবে, এটাকে এইদিকে নিয়ে এলে 1/a। এবারের বামপক্ষ আর ডানপক্ষ যদি আমি a-1 দিয়ে গুণ করে দিই, এদিকেও a-1 দিয়ে গুণ করলি কোনো অসুবিধে? কেন গুণ করলাম তার কারণ আমি এখানটা দেখতে পাচ্ছিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার রয়েছে। এ স্কোয়ার ইন্টু প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ারের সঙ্গে যদি আমি এ মাইনাস বি গুণ করে দিই তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে যাবে। কেন কিউব? আমি এখানে কিউব দেখতে পাচ্ছি, মানে আমাকে এটা কিউবে ট্রান্সফার করতে হবে। একে কিউবে ট্রান্সফার করতে হবে। আমি যখন এইটা দেখছিলাম তখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখছিলাম। আমি জানি যদি এ মাইনাস বি গুণ করি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। বোঝা গেছে? আমি কি বললাম? এইটা এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ 1-এর কিউবের সূত্র। এটা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় তাহলে আমি এখানে লিখতে পারি এ কিউব মাইনাস 1। এদিকে যদি এইটার সঙ্গে এটা গুণ করি 1/a এর সঙ্গে a গুণ করলে আসবে 1, মাইনাস 1/a এর সঙ্গে 1 গুণ করলে আসবে 1/a। এর পরের লাইনে আমি 1/aটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে a কিউব প্লাস 1/a হবে, সমান এদিকে 1 ছিল আর -1টা এদিকে চলে এলো। তাহলে 1 প্লাস 1 2 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে 5টি সংখ্যার গড় 90, প্রথম সংখ্যাটি অপর 4টি সংখ্যার সমষ্টির 1/8। প্রথম সংখ্যাটি কত? 5টা সংখ্যার গড় যদি 90 হয় তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 90কে 5 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 5টা সংখ্যার টোটাল, যোগ করলে 5টা সংখ্যাকে 450 আসবে। এবারে বলেছে প্রথম সংখ্যাটি অপর 4টি সংখ্যার সমষ্টির 1/8। মানে কি? প্রথম সংখ্যাটা এবং অপর 4টির যোগফল, এটা নিয়ে কথা বলেছে। প্রথম সংখ্যাটা অপর 4টের 1/8 মানে প্রথম সংখ্যা যদি 1 হয় অপর 4টের যোগফল হচ্ছে 8। দেখেছো, অপর 4টি সংখ্যার সমষ্টির 1/8। প্রথম সংখ্যাটা 8 ভাগের 1 ভাগ, মানে আমি যদি এখানে 1 লিখি তাহলে ওটা হচ্ছে 8। বোঝা গেছে? এবারে দেখো তাহলে আমি কি পেলাম, যে প্রথম সংখ্যা আর অপর 4টে সংখ্যার যোগফল যদি করি, প্রথম সংখ্যাটা 1 আর অপর 4টে সংখ্যার যোগফল 8, তাহলে এই 5টা সংখ্যার যোগফল কত? 8 আর 1 9 ইউনিট। কিন্তু এই সবে বললাম যোগফল হচ্ছে 450, তাহলে 9-এর ভ্যালু 450 হলে 1-এর ভ্যালু কত? 50। কি চেয়েছে? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 1 ইউনিট, যার ভ্যালু বেরিয়েছে 50, তাহলে প্রথম সংখ্যাটা হলো 50, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের অঙ্ক 7-এর প্রশ্নে আছে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি সমান এক্স হলে এক্সের মান কত? দেখো, সাইন a প্লাস বি কস a মাইনাস বি কস a প্লাস বি, এই সূত্রগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে। বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ দেখবে প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডি পরীক্ষায় এখান থেকে প্রায় প্রতিটা সেটে এই প্রশ্ন ছিল। সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি, কস a প্লাস বি, কস a মাইনাস বি এর সূত্রের রিলেটেড অঙ্ক একটা করে কিন্তু আমি পেপারে দেখেছি। গ্রুপ ডির যে সলভ পেপারগুলো আমি করছি, পারলে সেখানে সমস্ত সূত্রগুলো দেওয়া আছে, পারলে একটু দেখে নিও ভিডিওগুলো। সাইন a প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন a কস বি প্লাস কস a সাইন বি। দেখো, প্লাস থাকলে এটা প্লাস হয়, বাদ বাকি কী হচ্ছে? মাইনাস থাকলে এখানটা মাইনাস হবে। এটা সাইন a প্লাস বি সূত্র, তাই এখানটা প্লাস আছে। যদি এটা মাইনাস থাকতো শুধু এখানটা মাইনাস করব, বাদ বাকি যেরকম আছে সেরকমই থাকবে, অর্থাৎ সাইন a কস বি কস a সাইন বি। এটা প্লাস, মাইনাসের সূত্র কি বললাম আমি? একই হবে, শুধু এখানটা মাইনাস বসাবো। সাইন a কস বি মাইনাস কস a সাইন বি সমান এক্স দেওয়া ছিল। এই সূত্রটা মনে রাখতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটাকে যখন ব্র্যাকেট খুলবে, সাইন a কস বি প্লাস কস a সাইন বি
মাইনাস সাইন এ কস বি মাইনাসে মাইনাসে প্লাস কস এ সাইন বি সমান এক্স। দেখো সাইন এ কস বিটা কেটে গেল, তাহলে কস এ কস বি দুটো রইল, তাহলে 2 কস এ কস বি কস এ সাইন বি সমান এক্স, অর্থাৎ এক্সের মান হচ্ছে 2 কস এ সাইন বি, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বুঝে গেছে? পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে চিত্রে এলএম প্যারালেল কিউআর এবং এলএম পি কিউআর ট্রায়াঙ্গেলকে এমনভাবে বিভক্ত করেছে যাতে এলএম আর কিউ এর ক্ষেত্রফল ত্রিভুজ পিএলএম এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। পিএল বাই পি কিউ এর মান কত? পিএল বাই পি কিউ এর মান কত? আঁকাটা এরকম আছে, আঁকাটাকে সিধে করেও তুমি এঁকে নিতে পারো। মনে করো আমি যদি তোমাদের বুঝতে অসুবিধে যদি হয় এইভাবে ভেবে নাও, এখানে পি ছিল, এখানে এল, এখানে কিউ, এখানে আর, মানে এটা এলএম ছিল। এবারে দেখো আঁকাটা সিধে হয়ে গেল। এটার সঙ্গে এটা প্যারালেল বলে দিয়েছে, মানে কি? মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। বোঝা গেছে? এবারে তোমাকে কি দিয়েছে? ত্রিভুজ পিএলএম এর ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে এলএম আর কিউ এর ক্ষেত্রফল। ত্রিভুজ পিএলএম এর ক্ষেত্রফল যদি 1 হয়, এলএম আর কিউ এর ক্ষেত্রফল দ্বিগুণ, মানে এটা হবে 2, এইটুকুনির ক্ষেত্রফল। বোঝা গেছে? ওর দ্বিগুণ বলেছে, আমি তাহলে লিখতে পারি এটা, এইটুকুনির ক্ষেত্রফল যদি 1 হয় তাহলে এইটা হচ্ছে 2। তাহলে টোটাল ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত? 1 + 2 3। দেখো এক্ষেত্রে আমি দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল পিএলএম এর ক্ষেত্রফল আমি 1 দেখলাম, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে পিকিউআর, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? 1 + 2, টোটালটা ক্ষেত্রফল হচ্ছে 3। এটা বলা যায়। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের রেসপেক্টে দেখো এইখানে বাহুগুলো দিয়েছে। দেখো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কি করে বলছি? এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা আর বড় ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আর বড় ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এবং এই অ্যাঙ্গেলটা দুজনের মধ্যে কমন। তাহলে আমি বলবো ত্রিভুজ পিএলএম এবং ত্রিভুজ পিকিউআর সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ধর্ম হচ্ছে করসপন্ডিং বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে। করসপন্ডিং বাহু মানে কি? এই ত্রিভুজের বাহু যদি এটা হয় তাহলে এই দিকেই এই ত্রিভুজের বড় ত্রিভুজের বাহু হচ্ছে পিকিউ। তাহলে পিএল বাই পিকিউ এর রেশিও যা হবে, এই ত্রিভুজের আর একটা করসপন্ডিং বাহু পিএম বাই বড় ত্রিভুজের এদিককার বাহু হচ্ছে পিআর, এই রেশিও তাই হবে। এবং এই ত্রিভুজের ভূমির মান যদি এলএম হয় ছোটোটার, আর বড়টার ভূমি কিউআর, এই রেশিওগুলো ইকুয়াল হবে। এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের ধর্ম। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল 1 আর বড় ত্রিভুজের ক্ষেত্রফল 3, ক্ষেত্রফলের রেশিও যদি দেওয়া থাকে আমরা বাহুর রেশিও বার করতে পারি। ক্ষেত্রফলের রেশিও যদি 1:3 হয় তাহলে বাহুর রেশিও হবে √1:√3। এটা তোমরা জানো সূত্রটা। বাহুর রেশিও দিলে ক্ষেত্রফলের রেশিও বার করতে গেলে স্কোয়ার করতে হয়, ক্ষেত্রফলের রেশিও যদি দেওয়া থাকে বাহুর রেশিও বার করতে গেলে রুট করতে হয়। 1/√1, √3, তাহলে এইগুলো হচ্ছে বাহুর রেশিও, যেটা আমি এখানে লিখব। অর্থাৎ এই সমস্ত বাহুগুলোর রেশিও হচ্ছে 1/√3 সবগুলোরই। এখানে চেয়েছে পিএল বাই পিকিউ এর রেশিও কত? দেখো পিএল বাই পিকিউ এর রেশিও হচ্ছে 1:√3, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার একটি নির্দিষ্ট সুদের হারে 16 বছরের সরল সুদের পরিমাণ 1000 টাকা। যদি প্রতি 4 বছর অন্তর টাকাটির পরিমাণ দ্বিগুণ এবং সুদের হার 3 গুণ করা হয় তবে উক্ত সময়ে নতুন সরল সুদের পরিমাণ কত হবে? ভালো অঙ্ক, ভাবো একটু। দেখো আমরা সিম্পল ইন্টারেস্টের যখন অঙ্ক করি তখন জানি ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। এই সূত্রটা জানি, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে পি মানে প্রিন্সিপাল, মূল টাকা, আসল টাকা, টি মানে টাইম বছরে, এবং আর মানে রেট পার্সেন্টেজ বাই 100। আমি যখন সিম্পল ইন্টারেস্ট বার করছি, পুরনো সিম্পল ইন্টারেস্ট, ওল্ড সিম্পল ইন্টারেস্ট, সেটা কি? ওল্ড সিম্পল ইন্টারেস্ট আমি দেখছি প্রিন্সিপাল দেওয়া নেই, আমি সেটাকে পি মনে করছি। টাইমটা দেওয়া আছে 16 বছর,
আর রেটটা হচ্ছে আর, পি আর ইন্টু 16 বাই 100। এটা হলো ওল্ড সিম্পল ইন্টারেস্ট, কিন্তু ওরা দিয়েছে ওল্ড সিম্পল ইন্টারেস্ট নাকি 1000 টাকা। তাহলে আমি বলতে পারি পিআর ইন্টু 16/100 সমান 1000 বলতে পারি, অর্থাৎ 16 পিআর বাই 100 সমান 1000। এটা হচ্ছে ওল্ড সিম্পল ইন্টারেস্ট ছিল। বলেছে নতুনটা কত, নতুনের জন্য কন্ডিশান দিয়েছে প্রতি 4 বছর অন্তর অন্তর প্রিন্সিপালটা দ্বিগুণ হবে এবং সুদের হারটা 3 গুণ হবে, তাই তো? আমরা নতুন সিম্পল ইন্টারেস্ট বার করার চেষ্টা করছি, সিম্পল ইন্টারেস্ট নিউ। কি করব? এই সূত্র ইন্টারেস্টের প্রথম 4 বছরে, 4 বছর অন্তর অন্তর যেহেতু হচ্ছে, প্রথম 4 বছরে প্রিন্সিপাল প্রথমে ছিল পি, প্রথমে রেট ছিল আর, এবং প্রথম 4 বছর মানে টাইমটা হচ্ছে 4/100। এটা হচ্ছে প্রথম 4 বছরের ইন্টারেস্ট। প্লাস পরের 4 বছরে যখন যাব, পরের 4 বছরের যখন ইন্টারেস্ট বার করব, বলছে এখানে যখন আসবে আগের তুলনায় দ্বিগুণ। দেখো আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে টাকাটা এবং সুদের হারটা 3 গুণ হবে। টাকা যদি দ্বিগুণ করি তাহলে প্রিন্সিপালটা হয়ে যাবে 2p আর রেটটা হয়ে যাবে 3 গুণ, অর্থাৎ এটা হয়ে যাবে 3r। টাইমটা 4 বছরের পিরিয়ড বলে 4 হলো, নিচে যেরকম 100 থাকে। তাহলে 4 4 8 বছর হলো, তোমাকে 16 বছর দিতে হবে বলেছে উক্ত সময়, মানে ওই 16 বছরে। প্লাস এবার এখানে প্রিন্সিপাল যা ছিল তাকে আবার দ্বিগুণ করতে হবে। কেন? প্রিন্সিপাল দ্বিগুণ হবে, সুদের হার 3 গুণ হবে। প্রিন্সিপাল দ্বিগুণ হলে এটা হবে 4p, সুদের হার 3 গুণ হলে এটা হবে 9r ইন্টু 4 বছরের জন্য বলে 4, নিচে 100। প্লাস 4 4 8 4 12 বছর হয়েছে, লাস্ট চলছে 16 বছর। এখানে প্রিন্সিপাল আবার দ্বিগুণ হবে, 4-এর দ্বিগুণ 8p, রেট 3 গুণ হবে, 9r ছিল, 3 গুণ হলে 3 9 27r, 4 বছর বলে 4 লিখলাম, সরি এটা ইন্টু 4/100। এই হলো টোটাল সিম্পল ইন্টারেস্ট। এখন বলেছে সেটা টাকায় কত তোমাকে বার করে দিতে হবে। দেখো এক্ষেত্রে আমি যদি 4pr/100 পুরো কমন নিই, 4pr/100 কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 1, কেন পুরোটাই কমন চলে গেছে। প্লাস এখান থেকে 4pr কমন গেছে, তাহলে পড়ে থাকছে 3 দুগুণে 6, 4pr/100 কমন দিলে 3 দুগুণে 6 পড়ে থাকে। ঠিক এইভাবে 4p এবং আর কমন নিলে 4 9 36 পড়ে থাকে। 4pr/100 পুরোটা কমন নিয়েছো। প্লাস এখান থেকেও 4pr/100 কমন নিলে 27 ইন্টু 8 অর্থাৎ 216 পড়ে থাকে। বোঝা গেছে? তাহলে এইটাকে আমি লিখতে পারি 4pr/100 গুণিতক এইগুলোকে সব যোগ করো, যোগ করলে হচ্ছে 259। বোঝা গেছে? খেয়াল রাখো এখানে যেহেতু সংখ্যায় উত্তর চেয়েছে, আমি যেটা ওল্ড বার করে রেখেছি সেটার দিকে একটু তাকিও। এখানে 16pr/100 এর মান 1000 আছে, কিন্তু এখানে 4pr দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমি যদি 16pr করতে চাই তাহলে উপরে 4 দিয়ে আমি গুণ করব, উপরে 4 দিয়ে গুণ করলাম মানে নিচেও 4 দিয়ে আমি গুণ করব। বোঝা গেছে? কেন? তবে 4 4 কাটলে এই লাইনটা থাকবে আর 259 যেরকম ছিল। তাহলে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় 4 4 16pr/100। খেয়াল করছো 16pr/100 এর ভ্যালু হচ্ছে 1000। তাহলে এই জায়গাটায় আমি 1000 বসাতে পারি, নিচে 4 ছিল, গুণিত 259। 259কে 1000 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ, 259-এর পিছনে 3টে শূন্য, তাকে যদি 4 দিয়ে ভাগ করো 64,750 আসবে নতুন সিম্পল ইন্টারেস্ট, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে একটি গ্রামে কোনো একটি দোকানে বিনিময় প্রথায় ব্যবসা চলে। মানে তুমি যদি চাল দাও সে তোমাকে গম দেবে বা ডাল দেবে ইত্যাদি। দোকান থেকে 1 কেজি চিনি নিতে গেলে 1 কেজি গম দিতে হয়। চিনির মূল্য 20% বেড়ে গেল এবং গমের মূল্য 20% কমে গেল। প্রচলিত বিনিময় ব্যবস্থায় এখন নিম্নের কোনটি সত্যি হবে? অর্থাৎ এখন এই যে দাম বেড়ে গেল কমে গেল, এর ফলে তুমি কত কেজি গম দিলে কত কিলো চিনি পাবে বিনিময়ে, সেটা তোমায় বলতে হবে এই নিচের 4টে অপশানের মধ্যে। প্রশ্ন বোঝা গেছে? দেখো আমি যদি মনে করি, একটুখানি ডিটেলসে বুঝে রাখো, অঙ্কটা খুব বড় না। 1 কেজি গমের মূল্য, 1 কেজি গমের বদলে 1 কেজি চিনি পেতে, মানে 1 কেজি গমেরও যা দাম 1 কিলো চিনিরও তা দাম,
প্রথমে লাইনে বলেছিল 1 কেজি চিনি নিতে গেলে 1 কেজি গম দিতে হবে। তার মানে আমি বলতে পারি 1 কেজি গমের যা দাম 1 কেজি চিনির মূল্য তাই হবে। তাহলে নাহলে কেন তোমাকে ওর বদলে ওটা দেবে। এটাকে মনে করো 100 টাকা। 1 কেজি চিনির দাম 1 কেজি গমের দাম সব 100 টাকা, তবেই তো বিনিময় হচ্ছে না। গমের মূল্য সমান চিনির মূল্য না হলে তোমাকে কি করে বলবো। তুমি যদি বলো আমি তোমাকে রূপো দিচ্ছি, তুমি বদলে সোনা দাও, এটা তো হবে না। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণের জন্য দুজনের দামটা একই ছিল, সেটা আমি 100 টাকা মনে করলাম। এবার এখন গমের মূল্য, গমের মূল্য কি হয়েছে, 20% কমে গেছে। আগে 100 টাকা ছিল, এখন 20% কমে যেতে এখন হলো 80 টাকা প্রতি কেজি। আর এখন চিনির মূল্য কত হচ্ছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে। আগে 100 ছিল, এখন 120 টাকা হয়ে গেল প্রতি কেজিতে। এটা চিনির মূল্য হলো। এবার কত টাকা হচ্ছে 1 কিলো, তো মনে করো 1 কিলো গম বা 1 কিলো চিনি নিতে যাচ্ছি এরকম ব্যাপার নেই, তার অনেক দরকার থাকতে পারে, 5 কিলো 6 কিলো দরকার লাগতে পারে। এখন যে দামটা আছে আমি মনে করছি লোকটা কত টাকা নিয়ে, যদি টাকা বলো কত টাকা নিয়ে দোকানে গেল, সেটার জন্য 80 আর 120 লসাগু বার করে নাও মনে মনে। 80 আর 120 লসাগু কত, 80 আর 120 লসাগু হচ্ছে 240। মনে করো 240 টাকার ট্রানজাকশান হবে বিনিময় প্রথায়, 240 টাকার। এবার গম দেখতে পাচ্ছ, গমের মূল্য 80 টাকা পার কেজি। তাহলে 240 টাকায় কত কিলো গম পাবে, 240 টাকায় পাবে, প্রতি কিলো গমের দাম 80 টাকা করলে গম পাবে 3 কেজি। আর তুমি চিনির যদি দামটা ব্যবস্থা করো, সেটা হচ্ছে 240 টাকায় বিনিময় প্রথায় হচ্ছে। কেন বলেছি বিনিময় প্রথা মানে হচ্ছে ইকুয়াল দাম হতে হবে, নাহলে বিনিময় প্রথা হবে কি করে। 240, এখন চিনির দাম 120 টাকা করে, তাহলে চিনি হচ্ছে 2 কেজি পাচ্ছ। তাহলে এই মুহূর্তে তুমি 2 কেজি চিনি আর 3 কেজি গমের দাম সমান দেখতে পেলে। তার মানে তুমি যদি দোকানদারকে গিয়ে 3 কেজি গম দাও, তোমাকে দোকানদার এই মুহূর্তে 2 কেজি চিনি দেবে। আমি বলবো 3 কিলো গম মানে 2 কিলো চিনি। কোথায় আছে 3 কিলো গম মানে 2 কিলো চিনি, সেটা হচ্ছে অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে যদি কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5/2 গুণ বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একটু আগেই এরম ধরনের জিনিস আমি বলেছি। দেখো বাহুর দৈর্ঘ্য 5/2 গুণ বৃদ্ধি পেল, মানে প্রথমে যদি 2 থাকে এখন 5/2 গুণ, এর 5/2 গুণ মানে 5 হলো। প্রথমে 2 থাকলে পরে 5/2 গুণ 2 2 কাটলে 5 হলো। তাহলে ক্ষেত্রফলের রেশিও কী হবে, আমি একটু আগে বলেছিলাম বাহুর রেশিও যা থাকবে ক্ষেত্রফলের রেশিও তার স্কোয়ার করতে হয়, ক্ষেত্রফলের রেশিও যা থাকবে বাহুর রেশিও তার রুট করতে হয়। বাহুর রেশিও 2:5 আছে, তাহলে ক্ষেত্রফলের রেশিও হবে 2 স্কোয়ার মানে 4:5 স্কোয়ার মানে 25। অর্থাৎ প্রথমে যদি 4 ক্ষেত্রফল থাকে পরে হয়েছে 25, তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে 21। 4 ছিল 25 হয়েছে মানে 21 বেড়েছে। 4-এ বেড়েছে 21, 100-এ কত এটাই প্রশ্ন দিয়েছে। 4-এ বেড়েছে 21, 100-এ 21কে 25 দিয়ে গুণ করব, 525% ক্ষেত্রফল বেড়েছে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে এ বি ও সি 3টি পাইপ কোনো চৌবাচ্চা একত্রে 5 ঘন্টায় ভর্তি করতে পারে। সি পাইপ বি পাইপের দ্বিগুণ দ্রুত এবং বি পাইপ এ পাইপের দ্বিগুণ দ্রুত কাজ করে। এ পাইপ একা চৌবাচ্চা কতক্ষণে ভরবে। দেখো এক্ষেত্রে দক্ষতা দিয়েছে সি পাইপ বি পাইপের দ্বিগুণ দ্রুত ভরতে পারে। বি আর সি এর কথা যদি বলা হয়, বি পাইপ যদি 1 ভরে সি পাইপ তার দ্বিগুণ ভরবে। বোঝা গেছে। তাহলে বি এর দক্ষতা 1, সি এর দক্ষতা 2। দক্ষতা মানে কি, প্রতি ঘন্টায় বি যদি 1 ইউনিট জল ভরে, সি তাহলে প্রতি ঘন্টায় 2 ইউনিট জল ভরবে। একই রকমভাবে এখানে দিয়েছে বি পাইপ এ পাইপের দ্বিগুণ দ্রুত কাজ করে। তাহলে এ পাইপ যদি প্রতি ঘন্টায় 1 ইউনিট জল ভরে, বি পাইপ তার দ্বিগুণ অর্থাৎ 2 ইউনিট জল ভরবে। কিন্তু দক্ষতা তো সমান থাকবে একজনের। যেমন এখানে বি এর দক্ষতা 2 দেখছি, আবার এখানে দেখছি বি এর দক্ষতা 1। এটা কি করে হবে, কেন বি যে ব্যক্তি আছেন সে প্রতি ঘন্টায় যদি 2 ইউনিট জল তোলে, তাহলে সব জায়গাতেই 2 ইউনিট জল প্রতি ঘন্টায় তুলবে।
তাই যেহেতু এখানে বি এর দক্ষতা 2 আছে, এখানে 1 আছে, তাই বি এর দক্ষতা 2-এ পরিণত করার চেষ্টা করো, মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এটা একটা রেশিও, তাই এই পার্টটাকে 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে যদি ওপর নিচে গুণ করি তাহলে হবে এইটা। তাহলে আমি দেখতে পাচ্ছি বি এর দক্ষতা 2, এ এর দক্ষতা 1 এবং সি এর দক্ষতা 4। অর্থাৎ আমি যদি দক্ষতার রেশিও লিখি A:B:C দক্ষতার রেশিও, এর দক্ষতা 1, বি এর দক্ষতা 2 এবং সি এর দক্ষতা 4, মানে প্রতি ঘন্টায় এ 1 ইউনিট জল ভরবে, বি 2 ইউনিট জল ভরবে, সি 4 ইউনিট জল ভরবে। যদি আমি এদের তিনজনকে বলি তোমরা একসঙ্গে কাজ করো, তাহলে প্রতি ঘন্টায় এ 1 ভরবে, বি 2 ভরবে, সি 4 ভরবে, এটা প্রতি ঘন্টায় ভরবে। ওরা 5 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, তাহলে 5 ঘন্টায় কতটা জল ভরবে, এটাকে 5 দিয়ে গুণ করব। বোঝা গেছে? 4 আর 2 6 রাখে 7, 7কে 5 দিয়ে গুণ করলে 35, অর্থাৎ যে ট্যাঙ্কটা ভর্তি করবে সেই ট্যাঙ্কে 35 ইউনিট জল ধরে। অর্থাৎ এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ক্ষমতা, ট্যাঙ্কে এতটা জল ধরে। এই জলটা ভরতে বলছে এ পাইপকে একা, 35 ইউনিট জল এ পাইপ একা ভরবে। এ পাইপ প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ভরতে পারে, 35 ইউনিট ভরতে এ পাইপের 35 ঘন্টা সময় লাগবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে এক ব্যবসায়ী প্রতিটি 8,400 টাকা হিসেবে 2টি ঘড়ি বিক্রি করে দেখলেন তার মোটের উপর লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যদি তিনি একটি ঘড়ি 20% লাভে বিক্রি করেন তবে অপরটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন? দুটো ঘড়ির প্রত্যেকটা 8,400 টাকায় বিক্রি করেছে, এটাও 8,400 টাকায়, ওটাও 8,400 টাকা। একটা ঘড়ি 20% প্রফিট করেছে। 20%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/5। 20/100 কাটলে 1/5 হয়। 1/5 লাভ হয়েছে, মানে 5 টাকা যদি সিপি হয়, 1 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রি করেছে 6 টাকায়। 5 টাকা কেনা দাম হলে 1 টাকা লাভ, তার মানে 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করেছে। কিন্তু যে ঘড়িটা 20% লাভে বিক্রি করেছে সেটা 8,400 টাকায় বিক্রি করেছে। আমি এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 6 ইউনিট, প্রশ্নে বলেছে এটা নাকি 8,400। এটাকে কত দিয়ে গুণ করলে 8,400 আসে? 1400 দিয়ে। তাহলে এটাকেও 1400 দিয়ে আমি গুণ করে বলবো এই ঘড়িটার ক্রয় মূল্য ছিল 5,1470, অর্থাৎ 7,000 টাকা। বোঝা গেছে? তাহলে একটা ঘড়ির ক্রয় মূল্য 7,000 টাকা দেখতে পেলাম। এবার দেখো দুটো ঘড়ির এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত? 8,400 টাকা করে বিক্রি করেছে এক একটা ঘড়ি, তাহলে দুটো ঘড়ির বিক্রয় মূল্য হবে 16,800 টাকা। 16,800 টাকায় বিক্রি করে তার লাভ বা ক্ষতি কিছু হয়নি, মানে দুটো ঘড়ি যে টাকায় বিক্রি করেছে দুটো ঘড়ির মিলিত ক্রয় মূল্য সেই টাকাটাই, যে টাকায় কিনেছি সেই টাকাতে বিক্রি করে দিয়েছি, তাই আমার লাভ বা ক্ষতি কিছু হয়নি। দুটো ঘড়ি যেহেতু 16,800 টাকায় বিক্রি করেছি, তার মানে দুটো ঘড়ির সিপিও হবে 16,800 টাকা, তাই তো? তার মধ্যে একটা ঘড়ির ক্রয় মূল্য দেখতে পেলাম 7,000 টাকা। তাহলে অপর ঘড়ির সেকেন্ড ঘড়িটার ক্রয় মূল্য কত টাকা হবে? এটাকে বাদ দেবো, 9,800 টাকা। বোঝা গেছে? তাহলে সেকেন্ড ঘড়িটার ক্রয় মূল্য 9,800 টাকা, কিন্তু সেকেন্ড ঘড়িটা কত টাকায় বিক্রি করেছি? সেকেন্ড ঘড়িটা কিন্তু বিক্রি করেছি 8,400 টাকাতে। কেন? দুটো ঘড়ি 8,400 টাকায় বিক্রি করেছি। তাহলে সেকেন্ড ঘড়িতে আমার লস কত টাকা হচ্ছে? 9,800 টাকায় কিনে 8,400 টাকায় যদি বিক্রি করি আমার 1,400 কিন্তু লস হচ্ছে। সেকেন্ড ঘড়িটা 9,800 টাকায় লস হচ্ছে 1,400, 100 টাকায় কত সেটাই প্রশ্নে চেয়েছে, যে সেকেন্ড ঘড়িটা বিক্রি করে কত শতাংশ ক্ষতি হয়েছে। বোঝা গেছে? সেকেন্ড ঘড়িটা 9,800 টাকায় কিনে 1,400 ক্ষতি হয়েছে, 100-এ কত? এটা 7 দিয়ে কাটছে, 100/7 = 14.27% লস, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি। 6 বছর পর পিতার বয়স পুত্রের তখনকার বয়সের দ্বিগুণ অপেক্ষা 12 বছর বেশি হবে। পিতার বর্তমান বয়স কত? পিতা পুত্র বর্তমান বয়সের যেটা কথা বলেছে, পুত্রের বর্তমান বয়স যদি x হয়, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণের তুলনায় 3 বেশি, তাহলে পিতার বয়স এটা। 6 বছর পরে, বর্তমান থেকে 6 বছর
চলে যাচ্ছ। 6 বছর পরে কী হবে, বাবার বয়সও 6 বেড়ে যাবে, ছেলের বয়সও 6 বেড়ে যাবে। আমি দেখছি বাবার বয়স কত হবে, 3x প্লাস 3-এর সঙ্গে 6 যোগ করলে 3x প্লাস 9, এটা 6 বছর পরে বাবার বয়স হবে। ছেলের বয়সও এক্সের সঙ্গে 6 যোগ হবে, কেন 6 বছর পর ছেলের বয়সও 6 বাড়বে। তাহলে 6 বছর পর বাবার বয়স এটা হবে, ছেলের বয়স এটা হবে। কিন্তু বলেছে 6 বছর পর বাবার বয়স এটা হবে পুত্রের তখনকার বয়সের দ্বিগুণের তুলনায় 12 বেশি। বোঝা গেছে? এটাকে সরল করব, 3xের দিকে 2x চলে আসবে, এখান থেকে 6 দুগুণে 12, এই 12 ছিল আর 9টা মাইনাস হয়ে আসবে, 24 থেকে 9 বাদ গেলে 15। তাহলে এক্সের ভ্যালু এলো 15। বলেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স 3x প্লাস 3, 3x প্লাস 3, এক্সের ভ্যালু 15 প্লাস 3, 3 15 45, 3 48 বছর, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, রহিম 1050 টাকা দিয়ে কোনো দ্রব্য ক্রয় করলো, এর 1/3 অংশ দ্রব্য সে 12% ক্ষতিতে বিক্রি করলো, বাকি দ্রব্য কত শতাংশ লাভে বিক্রি করলে তার মোটের উপর 18% লাভ হবে। দেখো 1050 টাকায় কিনেছে মোট, তার 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে, 1050 টাকায় মোট কিনেছে, 1/3 অংশের ক্রয় মূল্য হবে 350 টাকা। বোঝা গেছে? এবার এই 1/3 অংশ সে কিভাবে বিক্রি করেছে, এই 1/3 অংশ অর্থাৎ যেটা 350 টাকায় কিনেছে সেটাকে 12% ক্ষতিতে বিক্রি করেছে। 12% ক্ষতি যখন শতাংশের হিসেবে হয়, একটা ফিগার 100 হয়, আর ক্ষতি বললে যেহেতু 12% ক্ষতি বলেছে তাহলে মাইনাস করব 100 থেকে 12, সেটা হবে 88। এবার বুঝতে হবে যে ক্ষতিতে বিক্রি করলে আমি কম টাকায় বিক্রি করলাম না বেশি টাকায় বিক্রি করলাম। আলটিমেটলি ক্ষতিতে বিক্রি করলে কম টাকায় বিক্রি করতে হয়, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে যাবে আর বেশি ফিগারটা নিচে আসবে। 350কে 88/100 দিয়ে গুণ করলে আসবে 308 টাকা। মানে আমি 350 টাকায় যে দ্রব্যটা কিনেছিলাম সেটা 308 টাকায় বেচে দিলাম। এবার বলেছে বাকি দ্রব্য কত শতাংশ লাভে বিক্রি করলে তার মোটের উপর 18% লাভ হবে। টোটাল বিক্রয় মূল্য আমি কত করতে চাইছি, 1050 টাকায় কিনেছি এবং 18% লাভ করতে চাইছি। লাভ করতে চাইছি বলে 100-র সঙ্গে 18 যোগ করে উপরে বসলো আর 100 ফিগারটা নিচে বসলো, যেরকম এইখানে বলেছিলাম। লাভ করছে মানে বড় ফিগারটা, যেহেতু লাভ হচ্ছে 100-র সঙ্গে 18 যোগ হবে, 118 ওপরে বসলো আর ছোট ফিগার 100টা নিচে বসলো। তাহলে টোটাল যেহেতু সে 18% লাভ করতে চাইছে, তাহলে 1050 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করতে চাইছে, এটা কাটো, কাটলে 1239 টাকা আসবে। অর্থাৎ টোটাল 1239 টাকায় বিক্রি করব টার্গেট, তার মধ্যে আমি 1/3 অংশ 308 টাকায় বিক্রি করেছি, তাহলে বাকি বিক্রয় মূল্য কত হবে, 1239 টাকায় টোটাল বিক্রি করতে হবে, তার মধ্যে 308 টাকা মাত্র বিক্রি হয়েছে, তবে বাকি যে বস্তুটা থাকছে সেটা বিক্রি করতে হবে 931 টাকায়। কিন্তু বাকি যে বস্তুটা রয়েছে তার ক্রয়মূল্য কত, বাকি বস্তুর ক্রয়মূল্য কত হবে, দেখো মোট ক্রয়মূল্য ছিল 1050 টাকা, তার মধ্যে 1/3 বিক্রি হয়ে গেছে, মানে 2/3 পড়ে আছে বাকি বস্তু। বোঝা গেছে? 1/3, বা তুমি এরকম করতে পারতে, আবার না বারবার ক্যালকুলেশন করে, 1050 টাকায় মোট কিনেছিলে, তার মধ্যে 1/3 অংশ মানে 350 টাকার জিনিস তুমি বেচে দিয়েছো, তাহলে 700 টাকার বাকি জিনিস রয়েছে। বাকি জিনিসের ক্রয়মূল্য 700 টাকা, বাকি জিনিসকে বিক্রি করতে হবে 931 টাকা, তাহলে বাকি জিনিসে প্রফিট কত টাকা করতে হবে, 931 থেকে 700 বাদ দিলে 231 টাকা। এটা বাকি যেটা আছে তাতে প্রফিট করতে হবে। বাকি কত আছে, 700 টাকা যার ক্রয় মূল্য, এই 700 টাকায় ক্রয় মূল্যে তোমাকে লাভ করতে হবে 231 টাকা, 100 টাকায় কত এটাই প্রশ্ন। অর্থাৎ 33% তোমাকে বাকিটায় প্রফিট করতে হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? মোটের ওপর 18% লাভ করতে গেলে বাকি যেটা আছে সেটা 33% প্রফিট করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।